So the name of the course is Working Capital Management, and this is the first class we are going to start. And in this course, basically, we will focus on what does working capital is, and in detail. That means working capital includes the current assets and current liabilities. In a word, এক কথায় যদি বলি যে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস এগুলি হলো ওয়ার্কিং ক্যাপিটালের পার্ট। তাহলে এই কোর্সে আমরা যা ডিসকাস করব সেগুলি রিলেটেড টু কারেন্ট অ্যাসেটস অর কারেন্ট লাইবিলিটিস। তার মানে একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যালেন্স শিট যদি আমরা ফলো করি বা অবজার্ভ করি, আমরা দেখব যে দেয়ার ইজ এ পার্ট কারেন্ট অ্যাসেটস, আর এদিকে আরেকটি পার্ট আছে কারেন্ট লাইবিলিটিস। এগুলি কি? দ্য ম্যাচুরিটি অফ দোজ অ্যাসেটস আর লাইবিলিটিস ইজ 1 year ম্যাক্সিমাম অর লেস দেন 1 year। তো এই যে কারেন্ট অ্যাসেটস বা শর্ট টার্ম অ্যাসেটও বলে, বা কারেন্ট লাইবিলিটিস বা শর্ট টার্ম লাইবিলিটিস, এই রিলেটেড যাবতীয় ডিসকাশন হলো আমাদের এই কোর্সের সিলেবাস। তাহলে এখন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি থাকে? মনে করো ক্যাশ থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল থাকে, ইনভেন্টরি থাকে, র মেটেরিয়ালস থাকে, শর্ট টার্ম সিকিউরিটিস থাকে। তেমন এইগুলি হলো সবই আমাদের সিলেবাস। ক্যাশ নিয়ে ডিটেল পড়বো, অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে পড়বো, ইনভেন্টরি নিয়ে পড়বো, এগুলি হলো এক একটা চ্যাপ্টার। যেহেতু দিজ আর দ্য কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে কি থাকে? দুইটা নাম বলো কারেন্ট লাইবিলিটিস। স্যার অ্যাকাউন্টস পেয়েবল থাকে স্যার, তারপর ব্যাংক লোন থাকে স্যার, এগুলো স্যার কারেন্ট লায়াবিলিটি। শর্ট টার্ম ব্যাংক লোন, ব্যাংক লোন বলতে তো লং টার্ম শর্ট টার্ম হতে পারে, জি সেক্ষেত্রে স্যার, শর্ট টার্ম ব্যাংক লোন। কারেন্ট লাইবিলিটি বললে বলতে হবে শর্ট টার্ম ব্যাংক লোন। তো তারপরে আরো থাকতে পারে অ্যাক্রুয়ালস বা কোনো ধরনের মানে বকেয়া কি স্যার। বলে ডিউ, ডিউ যেগুলি ওগুলি এক কথায় অ্যাক্রুয়ালস বলে দিলাম আর কি। তো অ্যাক্রুড এক্সপেন্স। তো এই যে লাইবিলিটিস গুলি রয়েছে এগুলি হলো কারেন্ট লাইবিলিটিস। এই কারেন্ট লাইবিলিটিস কিভাবে আমরা ম্যানেজ করব সেটি হলো আমাদের টার্গেট, আর অ্যাসেটগুলিকে কিভাবে ম্যানেজ করব সেটিও আমাদের টার্গেট। তার মানে if we think about the objective of the course, then we need to know the management of current assets and current liabilities. Management means how effectively we can manage the current assets and current liabilities as well. Because if we cannot manage current assets and current liabilities properly, then the objective of the business, that is the maximization of shareholder wealth, that will be difficult to achieve. আমরা যদি এটাকে ম্যানেজ করতে না পারি, বিজনেসের যে আমাদের গোল বা অবজেক্টিভ, এটি অ্যাচিভ করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। কারণ যদিও এগুলি শর্ট টার্ম, বাট এগুলি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সবাই তো মনে করে যে লং টার্ম ইনভেস্টমেন্ট সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট this current assets and current liabilities, this is the life blood of the business. by working capital কে আমরা কি বলবো? this is the life blood, কারণ এটি ছাড়া মানে বেঁচে থাকাই মুশকিল। তুমি যদি বাঁচতে না পারো তাহলে তুমি কাজ করবে কখন? তার মানে একজন হিউম্যান বডি, হিউম্যান বিং, সে তো অনেক কাজ করবে, কখন করবে? আগে তো বাঁচতে হবে। মানে বাঁচার কাজটা ইনশিওর করবে হলো ওয়ার্কিং ক্যাপিটাল। এখন তুমি বেঁচে আছো, সুস্থভাবে বেঁচে আছো অথবা অসুস্থভাবে বেঁচে আছো, তার মানে কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটিস, মানে এটাই তো ওয়ার্কিং ক্যাপিটাল বললাম আগেই। তো এই ওয়ার্কিং ক্যাপিটাল যদি তোমার সাফিসিয়েন্ট থাকে, মানে কি লাইফ ব্লাড, ব্লাড ঠিকমতো আছে, ফাংশন করে, তার মানে তুমি সুস্থভাবে বেঁচে আছো। এখন তুমি জব করবে, তুমি বিজনেস করবে, তুমি ইনকাম করবে, তুমি সার্ভিস দিবে, তুমি অনেক কিছু, ইউল ডু মেনি থিংস। এগুলি কখন করবে? যখন তুমি সুস্থভাবে বেঁচে থাকবে। আর যে অসুস্থ থাকে সে জব করবে কিভাবে? এগুলি তো পরের কথা, ভাবাই যায় না। তো এই জন্য আমরা যেটি বললাম
if we think about the business, working capital is the lifeblood. And if the lifeblood is functioning properly, then the business will run properly. Their long-term investment, long-term financing, this will be managed smoothly. So to ensure the lifeblood, the company need to manage the working capital properly. You got the point? সবাই কি বুঝছো এই জি ওয়ার্কিং স্যার। ক্যাপিটালের বিষয়টি কি? জি স্যার। তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল এই যে কথাগুলি বলছি আমরা, এটিকে বলতে পারি যে ইম্পর্টেন্স বা ফিচারও বলতে পারি। মানে এই কথাগুলি এটা ইম্পর্টেন্সও বলতে পারি। তাহলে এখন আমরা তো কনসেপচুয়াল বিষয়াদি বললাম, এরপরে কিভাবে ডিফাইন করবো আমরা? ডেফিনেশন আকারে যদি বলি, তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। কিভাবে ডিফাইন করব? ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লায়াবিলিটিস। এই দুইটার মধ্যে ডিফারেন্সকে কি বলে? ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে কারেন্ট অ্যাসেটস থেকে তুমি মাইনাস করো কারেন্ট লায়াবিলিটিস, তাইলে কি হবে? যেটি বের হবে সেটিকেই আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। জি স্যার। তাহলে এখন এই ওয়ার্কিং ক্যাপিটাল এত গুরুত্বপূর্ণ কেন? আমরা একটি তো পয়েন্ট লায়াবিলিটি অ্যাসেট বললাম, জানা যায়। জানা যায় সেটা তো আছেই, কিন্তু একটি পয়েন্ট আমরা বললাম, ইট ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য বিজনেস, উইদাউট হ্যাভিং ওয়ার্কিং ক্যাপিটাল উই ক্যানট রান আওয়ার বিজনেস। এটা না থাকলে তো আর বিজনেস চলবে না, যেটি আমরা কম্পেয়ার করলাম যে স্যার মানুষ তো আর বেঁচে থাকবে না। হ্যাঁ বলো। স্যার ওয়ার্কিং ক্যাপিটাল স্যার আমাদের বিজনেসকে রান করে। ওয়ার্কিং ক্যাপিটাল সারা বছর যাবত আমাদের বিজনেসকে রান করে এবং যাবতীয় কারেন্ট অ্যাসেট এবং লায়াবিলিটিস এগুলা মেনটেন হয় স্যার ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে স্যার। যেমন স্যার আমি কিছু কিনবো, আমার ম্যাটেরিয়াল কেনা দরকার, সেখানে আমার ক্যাশ দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল। আবার কিছু আমি বাকিতে কিনছি, সেটা আমার ওয়ার্কিং মানে কারেন্ট লায়াবিলিটি, সেটাও স্যার ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যেই পড়ে স্যার। এগুলা নিয়েই ওয়ার্কিং ক্যাপিটাল কাজ করে স্যার। জি জি, এক্স্যাক্টলি, ইউ আর টেলিং দ্য রাইট থিংস। তার মানে এই যে আমরা বললাম যে তুমি এজ এ ইন্ডিভিজুয়াল তুমি চিন্তা করো, ব্যক্তি হিসাবে তুমি এজ স্টুডেন্ট, তোমার ওয়ার্কিং ক্যাপিটাল গুলি কি কি? তোমার ওয়ার্কিং ক্যাপিটাল হলো তুমি যেগুলি ডে টু ডে এক্সপেন্ডিচার করো। তার মানে কি? তুমি ভার্সিটিতে যাও, তুমি রিক্সা ভাড়া দাও, তুমি বাস ভাড়া দাও, তুমি বই কিনো, কাগজ কিনো, কলম কিনো, মানে স্টেশনারি ম্যাটেরিয়ালস এগুলি কিনো, তারপরে তুমি নাস্তা করো। এই যে এক্সপেন্ডিচার গুলি ডে টু ডে, মানে প্রতিদিনকার যে এক্সপেন্ডিচার, এইগুলি হলো পার্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল। এখন তুমি যদি বলো যে তোমার লং টার্ম ইনভেস্টমেন্ট অনেক কিছু আছে, তার মানে কি? তার মানে তুমি 5,000 টাকা দিয়ে ড্রেস কিনেছো ভার্সিটিতে যাওয়ার জন্য, তুমি টিউশন ফি দিয়েছো 10,000 টাকা, মনে করো 5,000 টাকার ড্রেস, 10,000 টাকার টিউশন ফি, তারপরে তুমি আরো কি বইপত্র মনে করো ওইগুলি আগে থেকেই কেনা আছে, আরো কি কি দরকার, ভালো তুমি থাকো কোথায়, মনে করো যে কি বলে বাবার বাসায় থাকো, তাহলে তো আর ওই থাকার চিন্তা নেই। তার মানে এই যে লং টার্মে যেগুলি দরকার, এগুলি সব সেট আপ রেডি আছে। এখন আজকে ভার্সিটিতে যাবে কোত্থেকে, মনে করো বাসাবো থেকে বা ইয়া যাত্রাবাড়ি থেকে, এখন রিক্সা ভাড়া নাই, তাহলে কি হবে? সব সেট আপ রেডি, কিন্তু ভার্সিটিতে যাওয়ার রিক্সা ভাড়া নেই, তাহলে কিভাবে যাবে? তার মানে লং টার্ম সবকিছু থাকলেও যদি শর্ট টার্মের বা ডে টু ডে এক্সপেন্ডিচার না থাকে, সেক্ষেত্রে ইট ইজ ডিফিকাল্ট টু ম্যানেজ। এই জন্য দেখবে যে বিজনেস, রিয়েল এস্টেট কোম্পানি আছে না আমাদের দেশে,
রিয়েল এস্টেট কোম্পানিগুলি কি করে? অ্যাপার্টমেন্ট তৈরি করে, ল্যান্ড ডেভেলপ করে, এই কাজগুলি করে। মনে করো একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে রেখেছে, 2 বছর পরে আছে, এখানে কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছে তারা, কিন্তু এগুলি অ্যাপার্টমেন্ট মনে করো ফ্ল্যাটগুলি সেল করতে পারছে না, বিকজ মনে করো গ্যাস লাইন কানেকশন পায়নি, ইলেকট্রিসিটি কানেকশন পায়নি। কারণ ইলেকট্রিক কানেকশন না পেলে তাহলে তারা এটা সেল করতে পারবে না, 2 বছর পরে আছে। তার মানে এই যে রেডি ফ্ল্যাট, এটা বিক্রি হচ্ছে না ডিউ টু ল্যাক অফ ইলেকট্রিক কানেকশন। তাহলে এখন ইলেকট্রিসিটি বিল এগুলি তো ডে টু ডে এক্সপেন্ডিচারের মধ্যে, মানে শর্ট টার্ম। এইটা না থাকার কারণে দেখো তার লং টার্ম ইনভেস্টমেন্টটাও কাজে লাগছে না। So this is the example that if you have lack of working capital, you cannot manage the business. অন্যভাবে বললো, মনে করো তুমি যে একটা একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম, এদের বিশাল মেশিনারিজ রয়েছে, প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, কিন্তু এই মেশিনারিগুলি রান করার জন্য ফুয়েল দরকার, কিন্তু হঠাৎ করে ফুয়েল নাই। ফুয়েল না থাকলে মেশিনারি যাচ্ছে, তাহলে চলবে? চলবে না। তো তেমনি ভাবে দিস ইজ দ্য এক্সাম্পল অফ ওয়ার্কিং ক্যাপিটাল। থাকার জায়গা আছে, সবকিছু রেডি আছে, চাল ডাল সব আছে, গ্যাস নাই, রান্না হবে? হবে না। তো এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল, যে সবকিছু থাকলেই যেইটি হলো তোমার এগুলিকে ফাংশন করার জন্য, স্মুথলি রান করার জন্য দরকার, সেটি শর্ট টার্মের ওই বিষয়গুলি হলো ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট, the working capital management is also important for you because you cannot manage your day-to-day life properly if you have lack of working capital. যদি তোমার এটি কম থাকে, তুমি কিন্তু ম্যানেজ করতে পারবে না, এই জন্য এটি খুবই দরকার। And especially it is important for the manufacturing firm, because manufacturing firm involved in purchasing raw materials, production, and selling the finished goods. So all these activities are working capital is required to manage all those activities. এটার জন্য ম্যানুফ্যাকচারিং ফার্মের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। And finally, if we talk about working capital is important for the small business, because a small business cannot run without having working capital. বিজনেস কি হবে সেক্ষেত্রে? বিজনেস মে বি শাট ডাউন, বিজনেস মে বি halted due to lack of working capital. বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এই যেগুলি বললাম, যে আমরা এগুলি কি ফিচার বলতে পারি, ইম্পর্টেন্স বলতে পারি ওয়ার্কিং ক্যাপিটাল, ডেফিনেশন বললাম, তারপরে এর ইম্পর্টেন্স কি, এটি ছাড়া কেন বিজনেস অচল, এগুলি ডিটেলস আমরা বললাম। লাস্ট থেকে জয়েন করেছে ফাতেমা ইসলাম। হ্যাঁ ফাতেমা, ওকে, আমরা সবাই পরিচিত হয়েছি, তুমিও ভিডিওটা অন করে পরিচিত হয়ে নাও। আর আর জুন্নুরাইন, জুন্নুরাইনও পরিচিত হও, এই দুইজন বাকি আছে। ওকে, ফাতেমা বলো প্রথমে, তারপরে জুন্নুরাইন। Assalamu alaikum everyone. I'm Fatima Islam Lamia. I did my HSC from Moses Model High School and College in 2014. And I also did my HSC from Vikanasana School and College in 2016. Right now I'm pursuing my BBA degree at BIU, Bangladesh Islam University. I live at Bonostry in Dhaka. I have a sweet family, my father, mother, and I have a younger brother. Okay, thank you. We are happy to know about you. Then জুন্নুরাইন, তুমি কি আছো না ঘুমিয়ে পড়লা তুমি?
শুনতে পাচ্ছ জুন্নুরাইন? স্যার সম্ভবত সারা রাত ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেছে স্যার, এখন আবার রেস্ট নিচ্ছে। সেটাই মনে হচ্ছে আর কি। যাই হোক, কই গেল আবার। এই জন্য সবাইকে ভিডিও অন করে রাখাটা ম্যান্ডেটরি করা উচিত, কারণ এই যে ভিডিও অন না থাকলে কে কোথায় চলে যায় কোনো ঠিক থাকে না। তোমরা হয়তো অন করে দিয়ে চলে যাবে, আমার তো যাওয়ার সুযোগ নেই। অফ করে দিয়ে তোমরা আছো কিনা লাইনে আমি তো আর জানি না। ওকে, যাই হোক, তো আমরা আজকে হয়তো আরো ডিটেলসে যাব না। এবারে তোমাদের কোশ্চেন থাকলে, কমেন্ট থাকলে বলো, বা আরো কিছু জানার থাকলে বলো, আমরা সেগুলি আলাপ করি। আজকে ডেফিনেশন, ইম্পর্টেন্স এতটুকুর মধ্যেই থাকলাম। এরপরে তোমরা বই কালেক্ট করবে, আরো ডিটেলস জানবো। এরপরে ওপেন ডিসকাশন, ফ্লোর ইজ ওপেন, এনিবডি ক্যান শেয়ার, এনিবডি ক্যান টক অ্যাবাউট এনিথিং, পড়াশোনার রিলেটেড হোক, বাইরে হোক, বলো। বলবে না কেউ? স্যার আমাদের হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা মানে তাড়াতাড়ি জি করে স্যার। দিবেন, তাহলে হয় কি আমাদের মানে চাপটা চাপটা একটু কমে যায় সাবজেক্টেরই স্যার। তো আমরা আগে স্যার অনেক অ্যাসাইনমেন্ট, চাপ পড়ে যায়। ওকে, রিগার্ডিং অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, উই ক্যান গিভ ইউ অ্যাসাইনমেন্ট আর্লিয়ার, বাট একটা দুইটা চ্যাপ্টার তো শেষ করতে হবে, নাহলে তুমি কি অ্যাসাইনমেন্ট করবে যদি কিছু স্যার আইডিয়াই না অন্তত থাকে? দুইটা চ্যাপ্টার শেষ করে তারপর অ্যাসাইনমেন্ট টপিকটা দিয়ে দিলে জি, করা হয়ে ইনশাল্লাহ। যাবে। হ্যাঁ, সেটা করা যাবে যে আমরা এই মিড টার্ম শুরুর অনেক আগেই আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যাতে তুমি এনাফ টাইম পাও আগে থেকেই, পরীক্ষা শুরুর আগে যাতে তুমি অ্যাসাইনমেন্ট স্যার, কারণ শেষ আমাদের করতে পারো। জি জি স্যার, কারণ কি আমাদের স্যার দুটো করে অ্যাসাইনমেন্ট করতে হয়, 20 মার্কের 10 মার্কের, তো স্যার দেখা জি যাচ্ছে জি, আমাদের অনেকগুলো হয়ে যায়, পরীক্ষার চাপটা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, সেটা আমাদের মাথায় থাকলো। আমাদের তো মিড টার্মে মনে করো 10-12টা ক্লাস, তো 5-6টা ক্লাস হওয়ার পরেই মনে করবে, তখনই আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। স্যার এই সাবজেক্টে কি ম্যাথ বেশি নাকি থিওরি বেশি স্যার? ফাইন্যান্সের সব করছি, ম্যাথমেটিক্যাল পার্ট থাকে, এখানেও রয়েছে, তো স্যার মিলে সেটি ম্যাথ পাবো আমরা? 40%, 60%, হ্যাঁ 40% থিওরি, 60% ম্যাথ। তো অনলাইন এক্সামে তো আর ম্যাথ, হয়তো বড় ম্যাথগুলি আমরা তো করার সুযোগ থাকে না, ছোট ছোট আমরা ওগুলি হাইলাইট করব। আর যেটি বললাম, আমরা হয়তো করে রাখবো, যার কারণ আমাদের ওপেন হলে যাতে পরীক্ষা যদি হয়, ক্লাসরুমে পরীক্ষা হয়, সেক্ষেত্রে আমরা যাতে প্রিপারেশন থাকে, সেজন্য আমরা করে রাখবো, জানা থাকবে। জি কিন্তু স্যার। অনলাইন এক্সামের জন্য তো আর আমরা ম্যাথ বড়গুলি হয়তো করবো না। স্যার আর বড় বড় ম্যাথগুলো করাতে পারবেন? হ্যাঁ, কিছু স্যার তো আমরা ম্যাথ দিলে তো করাবো, কিছু নাম্বার আমরা উঠে যাবে। করাবো, এগুলি মানে পরীক্ষাতে না, এগুলি ক্লাস টেস্টে আবার এগুলি নিব। ক্লাস টেস্ট নিব না, তখন এই ম্যাথগুলি হয়তো তোমাদের করতে দিব। আর যেটা মিড টার্ম ভাইবা হয়, সেক্ষেত্রে তো আর ওইখানে তো আর ম্যাথ, হয়তো ফর্মুলা বা অন্য কিছু জিজ্ঞেস করা যায়, কিন্তু আর ম্যাথ তো আর করতে দেওয়া যায় না ভাইবাতে, এই আর কি। তো এখানে ফাইন্যান্সের সব করছি, ম্যাথমেটিক্যাল পার্ট রয়েছে, সবগুলি চ্যাপ্টারই রয়েছে। তারপরে কি বলবে? আচ্ছা, তোমরা ফাইন্যান্স যে মেজর হিসেবে নিয়েছো, এটার কি পেছনে, হোয়াট ইজ ইউর অবজেক্টিভ অর গোল? অনেকে তো আবার দেখলাম মার্কেটিং বা এইচআরএম এ গিয়েছে। স্যার ম্যাথ আমাদের নিয়েছি, ছিল আমরা মুখস্থ কিংবা হচ্ছে থিওরি অত বেশি প্রেসার হয়ে যায় এর জন্য। স্যার আচ্ছা আমাদের থিওরি থেকে ম্যাথের আইকিউটা ভালো। স্যার আচ্ছা, থিওরি, ম্যাথ, এইটাই একমাত্র বিবেচ্য বিষয়? স্যার থিওরি অনেক আর ভেজাল, অনেক ওইটার পড়তে জন্য না হয়। স্যার, তো ফাইন্যান্সই বেশি মানে বাজারে চলতেছে বলতে গেলে, এরকম কি? আচ্ছা, তার মানে ক্যারিয়ার স্যার প্ল্যানিং এরও আসলে তো বিষয়। মার্কেটে, স্যার আমি বলবো স্যার। জি জি, বলুন। স্যার আসলে শুনতে পেয়েছি অনেক সিনিয়র পার্সনের কাছ থেকে, মার্কেটে আপনার মেজর মেজর হিসেবে যদি কেউ মার্কেটিং নেয় তার চাহিদা বেশি, এবং ফিনান্সটা অনেকটা কম্পিটিটিভ, মানে এখানে অনেক জব পাওয়া
তেমন ইজি না, তবে এর জব সেক্টরও আছে। কিন্তু স্যার ফিনান্স নেওয়ার একটা কারণ হচ্ছে যে মূলত আমরা পিবিএর স্টুডেন্ট এবং ব্যাকগ্রাউন্ড আমাদের অনেকেরই আছি স্যার আমরা কমার্সের, এবং যে কোনো একটা অ্যাকাউন্টিং ইনস্টিটিউশনে আমাদের জব পাওয়ার ইচ্ছা আছে, যেমন যে হইতে পারে কোনো ব্যাংক জব অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সেকশনে। এই জন্য স্যার সেই টার্গেট থেকেই মূলত স্যার ফিনান্স নেওয়া। আচ্ছা, এই জন্যই স্যার ফিনান্সে আসা, অন্যান্য সাবজেক্টে না গিয়ে। তবে স্যার আমার মেন ইয়াটা ছিল স্যার এমআইএস নিয়ে করা, কিন্তু স্যার দুর্ভাগ্যজনত আমাদের ভার্সিটিতে এমআইএস আমরা নিতে পারি নাই, যার কারণে সেকেন্ড চয়েস হিসেবে ফিনান্স দেওয়া হয়েছে স্যার, এই কারণে ফিনান্সে আসছে স্যার। এমআইএস তো আসলে একজনকে তো আর দেয়া যায় না, যদি গ্রুপ অফ স্টুডেন্ট ডিমান্ড করে। এর আগে কোনো একটা ব্যাচে যেমনি ওই যে 6-7 জন একসাথে এমআইএস নিবে, তখন আমরা দিয়েছিলাম। তো এরকম একজন চাইলে তো আর দেয়া যায় না, 6-7 জন হলে। স্যার আমাদের 7 জন ছিল স্যার। হুম, তো এটা স্যার দেয়া আমাদের হয়নি। 7 জন ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের মানে প্রথম দিকে আমাদের 2 জন আমরা ছিলাম যে হুম, আমরা এমআইএস নিব। পরে যখন আমাদের ব্যাচের মধ্যে জানাজানি হলো যে আমরা এমআইএস সম্পর্কে এমআইএস নিতে আগ্রহী, এ সম্পর্কে আমরা কথা বলেছিলাম স্যার ডিপার্টমেন্টে। পরে ডিপার্টমেন্টে বলেছিল যে তোমাদের যদি বেশিরভাগ স্টুডেন্ট আসে, সেক্ষেত্রে অন্তত 5-7 জন। তো আমরা 5-7 জন ম্যানেজ করছিলাম। পরবর্তীতে এমআইএস এর কিছু টার্ম আছে যেগুলা অনলাইনে ক্লাসে নেওয়া সম্ভব না, এগুলা বুঝায় পরে আর কি আমাদের নেওয়া হলো না। এবং স্যার বলেছে যে এইগুলো যদি তোমরা না বুঝো তখন কিন্তু আমাদের কমপ্লেন দিতে পারবে না যে স্যার আমরা ক্লাসে বুঝতেছি না, এটা করতেছেন সেটা করছেন না। সেখানে স্যার আমরা আর কি করতে পারি স্যার? না সেটা তো একটা রিয়েলিটি আছেই, কারণ সেখানে তো তোমার আমরা তোমার এগুলি ক্লাস তো কিছু আছে প্র্যাকটিক্যাল বিষয়, এগুলি ল্যাবে ক্লাস হয়। তো এখন সেটা তো ল্যাবে ক্লাস কিভাবে হবে, এটা একটি সমস্যা। তো ঠিক আছে, তো যাই হোক, এখন তোমরা ফাইন্যান্সে যারা এসছো তারা যে খারাপ করেছে তা না, বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেটে গেলে তোমার ফাইন্যান্সের ডিমান্ড তো অবশ্যই রয়েছে, সবকিছুরই ডিমান্ড আছে। এবং যারা স্পেশালি ওয়ান্ট টু গো টু ইন ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনস, ফাইন্যান্সিয়াল মার্কেট এবং ইনস্টিটিউশনে যারা যেতে চাও, এর মধ্যে ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং, ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এন্ড ফাইন্যান্সিয়াল মার্কেট, এই সেক্টরে যারা যেতে চাও, ক্যারিয়ার বিল্ড করতে চাও, তাদের জন্য ঠিক আছে, ফাইন। আর যেটি বললা শুনেছ মার্কেটিং এর ডিমান্ড, ফাইন্যান্সের ডিমান্ড সম্পর্কে, ওটি বিষয়টি এরকম না। তুমি ফাইন্যান্সে পড়েও তুমি মার্কেটিং এর কাজ করতে পারো, কিন্তু মার্কেটিং এ পড়ে আবার ফাইন্যান্সের কাজ করতে পারে না, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। তো যেটি হলো ডিমান্ডের বিষয় এসছে, তো ফাইন্যান্স এবং মার্কেটিং, ফাইন্যান্সে পড়ে মার্কেটিং এর কাজ কিভাবে করা যায়, তুমি মনে করো মার্কেটিং এর কাজ কি, ব্যাংকেও মার্কেটিং এর কাজ আছে, যে কোনো ইনস্টিটিউশনেই রয়েছে। একটা ব্যাংক কি করে, তার ক্রেডিট কার্ড সেল করে, এটা হলো মার্কেটিং এর কাজ। সেলিং ডিপার্টমেন্ট মানে মার্কেটিং তো হচ্ছে হ্যাঁ, সেলিং ডিপার্টমেন্টের কাজ, তাহলে প্রমোশন করা। তাহলে তুমি ফাইন্যান্সে পড়ে হয়তো তুমি লোন ডিপার্টমেন্টে কাজ করো বা ক্রেডিট কার্ড ডিভিশনে কাজ করো, এবং এখানে তোমার কাজ হলো এগুলি সেল করা। তার মানে তুমি কিন্তু মার্কেটিং এর কাজ করো, তোমাকে লোকজনের কাছে যেতে হচ্ছে, এগুলি সেল করতে হচ্ছে, এগুলি মার্কেটিং করতে হচ্ছে। তো আবার মার্কেটিং এ যে পড়েছে সেও করতে পারে শুধু এই সেক্টরে, আর তুমি আবার অ্যাডভান্টেজ পাচ্ছ, তুমি অন্য সেক্টরেও পারো আবার এই সেক্টরেও পারো। তো এরকমের বিষয় আর কি, যে শুধু যে মার্কেটিং এ পড়ে এটা করা যাবে, ফাইন্যান্সে পড়ে করা যাবে না। বিষয়টি ওরকম না আর কি। তো
তো আমরা মার্কেটিং এর ডিমান্ড এটা একটা সাইড, আর ফাইন্যান্সে পড়লে তোমার সবকিছুই কভার হয়। আর সবচেয়ে বড় কথা হলো ইন আওয়ার job market, if you have the quality, then you can go to any sector and if whatever your major is. যারা কম্পিটিটিভ সেক্টরে জব মার্কেটে ঢুকতে চাও কম্পিটিশনের মাধ্যমে, তাদের মেজরটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এইচআরএমই পড়ে তারপরে কম্পিটিটিভ রিটেন টেস্ট ভাইভা দিয়ে ব্যাংকে জব করে, ফাইন্যান্সে পড়ে রিটেন টেস্টে অ্যালাউ হয় না, ব্যাংকে জব পায় না, তাহলে কি বলবা তুমি? তার মানে কম্পিটিটিভ ওয়েতে যদি তুমি জব মার্কেটে এন্টার করো, তাহলে তোমার মেজর কি এটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ না। আর যেসব জায়গাতে থাকে স্পেসিফিক কিছু জব থাকে, সেটা ফাইন্যান্সের ছাড়া হয় না, আবার মার্কেটিং ছাড়া হয় না। মনে করো একটা ওই যে অ্যাড ফার্ম আছে না, তো অ্যাড ফার্ম সে হয়তো তার কিছু মার্কেটিং এর জন্য লোক নিবে, সেক্ষেত্রে হয়তো তারা মার্কেটিং মেজরকে প্রেফার করবে। তো কারণ তার ওই কাজগুলি মার্কেটিং মেজর যারা তারা ভালো পারবে, এই কারণে এরকমের স্পেসিফিক কিছু থাকে। তারপরে মনে করো ব্যাংকের লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট সেক্টরে কিছু লোক দরকার, এখানে ফাইন্যান্স ব্যাংকিং ছাড়া অন্য কাউকে নিবে না। তো এরকমের স্পেসিফিক সেক্টর ফর পার্টিকুলার মেজর এটা খুবই কম। আর এটা হলো কম্পিটিটিভ সেক্টরের কথা বললাম, মানে কম্পিটিটিভ ওয়েতে তুমি যদি জব মার্কেটে ঢুকতে চাও। আর তুমি যদি অন্য ওয়েতে ঢুকতে চাও, অন্য ওয়েতে মানে কি, পরিচিত কারো মাধ্যমে, কেউ তোমার পরিচিত আছে, সে হয়তো তোমাকে জব দিল, হেল্প করলো, সেক্ষেত্রে মেজরটা গুরুত্বপূর্ণ না। কারণ যে তোমার পরিচিত সে যদি তোমাকে নিয়ে নেয়, তোমার মেজর কি সেটা তো খুব বেশি মুখ্য না। তো এটা হলো মূল বিষয় আর কি। এই জন্য দেখবে অনেকের তো বিবিএ এমবিএ করাই নেই, তারা ব্যাংকে জব করে, আছে এরকম, এখন এমবিএ করে নিচ্ছে। তাহলে ঢুকেছে কিভাবে? ওই যে পরিচিতদের মাধ্যমে, হয়তো অনার্স মাস্টার্স করে ঢুকেছিল, এখন এমবিএ করে নিচ্ছে। তার মানে তুমি যদি অন্য ওয়েতে জব মার্কেটে এন্টার করতে চাও, সেক্ষেত্রে তোমার এই মেজরটা অত গুরুত্বপূর্ণ না। এই জন্য ওইটা তোমাদের চিন্তা করার মানে কারণ নাই যে ফাইন্যান্সে বললে আমি এই জবগুলি পাবো না, এই জবগুলি পাবো, ওরকমের চিন্তা না করে অল জব ফর ইউ, এটা চিন্তা করো। অল জব ফর ইউ and job is searching you, তোমাকে খুঁজছে। তোমাকে সে কি খুঁজে পাবে? তোমাকে খুঁজে পাওয়ার জন্য স্যার কিভাবে? কোয়ালিফাইড হলে পাবে। হ্যাঁ, সেটাই, ওইটা চিন্তা করো যে তোমাকে খুঁজে পাচ্ছে কিনা। এবং স্যার বাইরে পড়তে তোমাকে যাওয়ার জন্য কি মেজর কোনো মানে ভূমিকা পালন করে? মেজর না, ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, বিজনেস, শুধু বিজনেস, এই বিষয়টা এইভাবে। তোমার স্যার মানে ডিগ্রি, তোমার ডিগ্রিটা ব্যাকগ্রাউন্ড কি বিজনেস কিনা সেটা সেটা ম্যান্ডেটরি। সেটা ম্যান্ডেটরি। আর কি কি কোর্স পড়েছো পোস্ট এগুলি গ্রাজুয়েট মানে কি কোর্স হয়েছে? উল্লেখ করতে হয় যে আমি এই কোর্স পড়েছি। স্যার সব আমি যখন অ্যাপ্লাই করব তখন কি স্যার আমি সব কোর্স গুলা হচ্ছে দিব, মানে আমি যতগুলা করছি বিবিএ না তে? না, এটা কি তুমি ইন্ডিভিজুয়ালি দিতে হবে? তুমি মনে করো ফাইন্যান্সে পড়বে, ফাইন্যান্সে পড়লে তুমি ফাইন্যান্স রিলেটেড কি কি কোর্স পড়েছো সেগুলি উল্লেখ করতে হয়। ও আচ্ছা আচ্ছা। তুমি মার্কেটিং এ পড়বে, তাহলে ওই রিলেটেড কি কি কোর্স পড়েছো সেগুলি উল্লেখ করতে হয়, ওখানে অন্য সিস্টেম আর কি। স্যার আমি হচ্ছে ফাইন্যান্স নিয়েছি, কিন্তু ওখানে গিয়ে যদি আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাই, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা নাই তো, তুমি বাংলাদেশে পারো না, তুমি বিবিএ করলা, তুমি ফাইন্যান্স, এমবিএ তুমি হুম মার্কেটিং এ করতে পারো না? পারো। হুম তো ওটা সব জায়গায়, ওটা তো আর সমস্যা নেই, ওটা তুমি করতেই পারো। কিন্তু ওটা তো আর মানুষ সচরাচর করে না, কারণ তুমি বিবিএ যেই মেজর করেছো, তুমি এমবিএ তে আবার সেই মেজরে থাকলে তোমার নলেজের ডেপথ বাড়ে,
অন্য সেক্টরে বা অন্য মেজরে গেলে তো তোমার সেটা আবার অন্য লাইনে চলে গেল। আর যারা এভাবে ইয়ে করতে চায় তারা হয়তো ডাবল মেজর করে, তোমার সেই সুযোগ আছে যে বিবিএ তে তুমি ডাবল মেজর করতে পারো। এখন ফাইন্যান্সে পড়েছো, এর পরের সেমিস্টারে তুমি যদি আরো এক সেমিস্টারে পড়ে তুমি আরেকটি মেজর করে নিলে সেক্ষেত্রে তোমার স্যার হয়তো তখন কি ইরেগুলার স্টুডেন্ট হয়ে যাব? না, না না তখন তুমি রেগুলারই থাকবে, ইন্টার্নশিপটা এক সেমিস্টার পরে করবে আর এক সেমিস্টার বেশি পড়বে। তাহলে তোমার দুইটা সিজিপিএ থাকবে, একটা হলো মেজর ইন ফাইন্যান্স সিজিপিএ কত, আরেকটি মনে করো মেজর ইন মার্কেটিং বা এইচআরএম সিজিপিএ কত, এরকম। কিন্তু তুমি রেগুলার স্টুডেন্ট, ডাবল মেজর। 13টা সেমিস্টার আর কি। জি, তো সেক্ষেত্রে এটা অনেকে করে থাকে যারা এরকম চিন্তা করে যে বাইরে যাব অথবা অন্য বিষয়ের নলেজে থাকলো, আমার জব এরিয়াটা বাড়লো, তো ওইটা অনেকে চিন্তা করে করে থাকে। তো তোমাদের সেই সুযোগ থাকলেও করে নিতে পারো এই। আর জব স্যার ওটা মার্কেটের কি আবার আমাদেরকে কল দিবে যে মেজরটা আবার সিলেক্ট করার জন্য, নাকি ওটা আমাদেরকে নিজে থেকে যে বলতে হবে যে ডাবল মেজর করতে চাই? জি, তোমাকে আর কল দিবে না, তুমি গিয়ে অ্যাপ্লিকেশন করবে যে আমি মনে করো এইচআরএম এ অথবা মার্কেটিং এ বা যেটাই হোক যে আমি মেজর করব, এই জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন তোমাকে সেইটা দিয়ে দিবে যদি অফার থাকে। কারণ ওটা তো অন্য ব্যাচের জন্য অফার থাকবে, তোমাকে শুধু ওদের সাথে অ্যাড করে দিবে। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা বইটা কালেক্ট করে ফেলবো আগামী ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। তোমাদের সাথে আবার ক্লাস কবে? স্যার থার্সডে। থার্সডে, তাহলে এখনো সময় আছে, 2 দিন সময় আছে। এর মধ্যে বইটা কালেক্ট করতে পারবে না? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। ওকে, তাহলে বইটা ওই দিন আমি দেখতে চাই সবার কাছে আছে, কিনে নাও অথবা লাইব্রেরি থেকে নাও, যে যেভাবে পারো কালেক্ট করে নাও। তাহলে ওই দিন আমরা আরো ডিটেলসে যাব, ওই বইয়ের 27 চ্যাপ্টার থেকে শুরু করব। বইয়ের 27 চ্যাপ্টার হলো আমাদের ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, বই থেকে আমরা ওই দিন শুরু করবো ইনশাআল্লাহ। বাই দিস টাইম দোয়া থাকলে সবাই সুস্থ থাকো। স্যার হ্যাঁ স্যার আমার একটা কথা ছিল স্যার। বলো। আমাদের স্যার এই বইয়ের কি আমি অনলাইন কোনো লিংক পাবো স্যার যদি খুঁজি, বা আপনার কাছে আছে স্যার? বইয়ের না, এটা পিডিএফ নাই, এটা পিডিএফ নাই। স্যার আমাদের আমি ক্লাসগুলি খুঁজলেও পাবো না না আমাদের স্যার? আমাদের ক্লাসগুলি তো রেকর্ড করা, এই ক্লাসগুলি হয়তো তোমরা অনলাইনে আমি দিয়ে দিব, এগুলি পাবে, কিন্তু বইয়ের পিডিএফটা অনলাইনে নাই। স্যার আপনি কি স্লাইড মানে স্লাইড শো করবেন কিংবা আমাদেরকে ওভাবে স্লাইড পড়াবেন? শো করতে পারি, ওইটা তো আমার হেল্পের জন্য, তোমরা দেখবে, কিন্তু পড়তে হবে তোমার বই থেকে। বই থেকে না? স্লাইডে তো 1-2 লাইন লেখা থাকে, ওইটা দিয়ে হবে না, তোমার বই থেকেই পড়বে। ঠিক আছে, জি স্যার। তো বইটা লাগবে, সেটা আগে মাথায় রাখো। আমরা কিভাবে কি পড়বো, স্লাইড থাকবে কি থাকবে না সেটার সাথে বই না থাকার সম্পর্ক নাই, বই থাকতে হবে। ওকে ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। আজকে তো মোটামুটি সবাই ছিলে, না কেউ বাকি আছে? স্যার আরো বাকি ছিল। স্যার দুইজন, স্যার একজন মেয়ে বাকি আছে আর দুজন ছেলে বাকি আছে। আচ্ছা ঠিক আছে, যারা মিস করেছে ওরা পরে ভিডিওটা দেখে নিবে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক। স্যার আমাদের প্রেজেন্ট প্রেজেন্ট তো তুমি জয়েন করেছো, প্রেজেন্ট হয়ে গেছে, আমার এখানে রেকর্ড আছে, ওটা সফটওয়্যারে থাকে, আমি ওখানে গেলেই দেখবো যে কে কে প্রেজেন্ট ছিল। একবার ঢুকলেই রেকর্ড হয়ে যায়, তুমি যদি 1 মিনিট থাকো তাতেও রেকর্ড হয়ে যায়। স্যার এটা বললেন না পরে সবাই 1 মিনিট থেকে থেকে চলে যাবে। সেটা তো আমি স্যার ভুলেও দেখবো, এই কথা বলতে যেন না। সেটা তো আমি দেখবো কে কে আছো। জি স্যার, রেকর্ডটা 1 মিনিটের জন্য হয়? আমি বললাম যে তুমি ঢুকলেই রেকর্ড হয়ে যায়, সেটা বোঝার জন্য। তুমি ক্লাসে আছো কিনা সেটা আমি দেখবো না, তুমি রেসপন্স করো কিনা নাকি ঘুমাও সেটা আমি দেখবো না। জি স্যার। আর তোমরা তো স্টুডেন্ট হলো 5-7 জন,
তো আমার তো সবার নামই মুখস্থ থাকবে, জি স্যার। সবাইকে সবার চেহারা মুখস্থ, নাম মুখস্থ, তুমি কই যাবে? তো ওইটা টেনশন করার স্যার কথা আছে সেরকম, পালাবে কোথায়? ওইটা টেনশন করার কিছু নাই যে আমি 1 মিনিটের কথা বলে দিব, সব একে একে নাই হয়ে যাবে। সেইটা না, আগামী ক্লাস থেকে বলবো যে ভিডিও অন করে রাখো, ঠিক আছে? সেই প্রিপারেশন রেখো, আগে নাস্তা টাস্তা করে নিও, পরে বলবা যে ক্লাস করতে করতে নাস্তা খাচ্ছি, এই জন্য আগে নাস্তা করে নিও। আর শুয়ে শুয়ে ক্লাস করার তো সুযোগই নেই, বসে বসে ক্লাস করবে, সামনে খাতা কলম বই সব রেডি থাকবে। আমি কিন্তু দেখতে চাবো যে কই তুমি কোথায় বসে আছো, দেখো, ঠিক আছে? শুনছো?